এইচএসসি 28 এই ভিডিওতে আমরা সামারি এবং থিম রাইটিং এর একদম A to Z আদ্যপান্ত সব জানবো। তোমরা এসএসসিতে সামারি নিয়ে বিস্তারিত জেনেছো, এইচএসসিতে সামারির পাশাপাশি থিমও কিন্তু আছে ইংলিশ ফার্স্ট পেপারে। আবার এসএসসিতে তুমি যেভাবে সামারি লিখেছো এইচএসসিতে কিন্তু হুবহু ওইভাবেই লিখতে পারবা না, মানে পারবা না বলতে আমি বুঝাচ্ছি যে মানে ওইভাবে লিখলে যে সর্বোচ্চ নম্বরটা পাবে ব্যাপারটা এমন না। যেহেতু এসএসসি থেকে এইচএসসি একটু অ্যাডভান্সড, সো একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে হবে। কেমন? আবার দেখো এটা কেন গুরুত্বপূর্ণ। সামারিতে এইচএসসিতে 10 নম্বর, থিমে হচ্ছে 8 নম্বর। থিম জিনিসটা তোমরা আগে কখনোই শোনো নাই নাম এইচএসসি এসএসসি লেভেলে আর কি, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। আজকের এই ভিডিওতে আমি তোমাকে সামারি কি, কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে তুমি 10-এর মধ্যে সর্বোচ্চ নম্বরটাই পাবা, 10-এ 10 বা 9 পাবা, সেটা শিখিয়ে দিব। পাশাপাশি থিম জিনিসটা যেহেতু তোমার কাছে একদমই নতুন, থিম কিভাবে লিখতে হয়, কিভাবে থিম লিখলে তুমি সর্বোচ্চ নম্বর পাবে, বা থিম নিয়ে যা যা তোমার জানা লাগবে সব শিখিয়ে দিব আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে। কেমন? আচ্ছা, সো এরপর সর্বশেষ গিয়ে সামারি এবং থিমের মধ্যে পার্থক্যটা কি সেটাও ভাইয়া তোমাদেরকে দেখাবো। সো চলো শুরু করি আমরা সামারি রাইটিং নিয়ে। সামারি রাইটিং এর বিস্তারিত আমরা এখন জানবো। সো প্রথমেই আমরা সামারি জিনিসটা কি সেটা জানবো। আবারও বলছি, এসএসসিতে তুমি কিছু জিনিস মিস করেও ফেলতে পারো যেটা এইচএসসিতে করা উচিত হবে না। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সামারি কি, সামারি লেখার নিয়মগুলো কি কি, সামারি লেখার টেকনিকগুলো কি কি, সামারি কিভাবে প্যাসেজ থেকে লিখতে হয় সেটা আমি তোমাকে একদম উদাহরণ সহ বুঝিয়ে দিব। অর্থাৎ এইচএসসির ইম্পর্টেন্ট একটা সিন প্যাসেজ থেকে সামারি লিখে আমি তোমাকে আজকের এই ক্লাসে দেখিয়ে দিব যে তুমি এইভাবে লিখতে পারবা, আর এইভাবে লিখলে তুমি 10-এ 8, 9, 10 পাবা। ঠিক আছে? সো শুরু করছি আমরা সামারি কি সেটা নিয়ে, অর্থাৎ সামারির মৌলিক যে ধারণাটা আছে সেটা নিয়ে। তুমি ভিডিওটা এই মুহূর্তে একটু পজ করতে পারো, পজ করে সামারি বানানটা তোমার খাতায় লিখতে পারো। অনেকেই সামারি বানানটা ভুল করে, কি করে জানো? এই এর জায়গায় বেশিরভাগই ই দিয়ে দেয়, সামেরি হয়ে যায়। সো বানানটা একটু লিখতে পারো। দেখো, একটা প্যাসেজ বা কোনো একটা টেক্সটের মূল ভাব এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সংক্ষেপে উপস্থাপন করা হয় সামারিতে। একটা প্যাসেজ হইতে পারে, মানে মনে করো গল্প টাইপের যে জিনিসগুলো আছে এগুলো হইতে পারে, কিংবা ইভেন মানে এইচএসসি লেভেলে কবিতা থেকেও সামারি হয়। বুঝতে পারছো ভাইয়া? সেই জন্য বলছে যে একটা প্যাসেজ বা টেক্সটের মূল ভাব, প্যাসেজ বা টেক্সট, কবিতা বা প্যাসেজ যাই হোক, এগুলোর যে মূল ভাবটা বা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, সামারির মূল কথা কিন্তু এইখানে যে সামারিতে আমরা ইনফরমেশন দেই বেশি। ওই প্যাসেজের গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আছে সেগুলো সংক্ষেপে উপস্থাপন করা হয়। এটা মূল লেখার বিস্তারিত না দিয়ে কেবলমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা। দেখেছো যে কথাটা আমি তোমাকে মাত্র বললাম, যে সামারিতে আমরা আসলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরি, এই যে ইনফরমেশন, এটাই হচ্ছে মূল আলোচনা। সামারির মূল কথাই হচ্ছে এটা যে আমরা প্যাসেজের মূল তথ্যগুলো তুলে আনবো। সামারি লেখার মাধ্যমে তুমি একটা বড় প্যাসেজের মূল বিষয়গুলো সহজ এবং সংক্ষেপে পাঠকের কাছে পৌঁছাইতে পারো। মানে মনে করো আজকের এই ক্লাসটা কথার কথা 60 মিনিটের, এই 60 মিনিটের যে ক্লাসটা আছে এটা করার পর তোমার কোনো একটা বন্ধু তোমাকে বললো, আচ্ছা বলো তো, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়িত, আচ্ছা তো বলো তো দুর্জয় ভাইয়া তোমাকে 60 মিনিটের ক্লাসে কি পড়িয়েছে? আমি কিন্তু তোমাকে 60 মিনিট পড়িয়েছি বা পড়াবো। তোমার বন্ধুর কাছে গিয়ে তুমি কি বলবা? যে ভাইয়া আমাদেরকে প্রথমে সামারি কি, সামারি কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে সর্বোচ্চ নম্বরটা পাবো এটা বুঝিয়েছে। তারপর থিম কি, থিম কিভাবে লিখতে হয়, কিভাবে থিম কবিতা থেকে বের করতে হয় সেটা বুঝিয়েছে। সর্বশেষ সামারি এবং থিমের পার্থক্য দেখিয়েছে। আমি তোমাকে 60 মিনিট পড়িয়েছি, কিন্তু তুমি এটা 60 সেকেন্ডে বলে দিয়েছ। এই যে এত বড় একটা ক্লাসকে তুমি একটুকে নিয়ে এসেছো, এটাকেই বলছে মূলত সামারি আর কি, যে তুমি একটা বড় প্যাসেজের মূল বিষয়গুলো সহজ এবং সংক্ষেপে পাঠকের কাছে পৌঁছাইতে পারো এই সামারির লেখার মাধ্যমে। ঠিক আছে? আমি কি বুঝাতে পারলাম? আমি যদি এতক্ষণ পর্যন্ত যা যা বলেছি এগুলোকে একটু সংক্ষেপে বলি বা ছোট করে সামারি করি, সেটা হচ্ছে অনেক বড় একটা লেখা বা কোন একটা বড় কবিতা বা যে কোনো একটা লেখা বা কবিতা বা প্যাসেজের একদম গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই হচ্ছে সামারি। কেমন? বুঝাতে পারলাম? ওকে। এই সামারি লেখার যেই মানে কার্যকরী নিয়মগুলো আছে যেগুলো ফলো করলে তুমি সর্বোচ্চ নম্বরটা পাওয়া পরীক্ষায়, সেগুলো কি চলো আমরা একটু দেখি। সামারিতে কোনো টাইটেল দেওয়া যাবে না, বা আমরা দিব না টাইটেল নর্মালি আর কি। মনে করো যে আমরা নিজ থেকে, যেমন কমপ্লিটিং স্টোরিতে যেমন একটা টাইটেল নিচ থেকে দেই,
সামারিতে আমরা ওইভাবে টাইটেল দিব না। নর্মালি আমরা কিভাবে সামারি লিখি বা লিখবো, আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর এত লিখলাম, লেখার পর এখান থেকে আমরা সামারিটা লিখা শুরু করতে পারি। অনেকে কি করে, ধরো কথার কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে আসলো, মানে প্যাসেজ যদিও এটা থাকবে না, সো অনেকে এখানে নাম লিখে, এটা লেখার দরকার নাই, তুমি সরাসরি সামারিটা লিখতে পারো। ঠিক আছে, সামারিতে কোনো টাইটেল দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি লেখাটা শুরু করতে হবে বা করতে পারো। তেমন সামারিতে আমরা কোনো টাইটেল দিব না। তারপর লেন্থ কনস্ট্রেন্ট। আচ্ছা ভাই, এতক্ষণ পর্যন্ত যে আমি তোমাকে বললাম সামারি 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 মানে কি? কোন একটা বড় লেখার সংক্ষিপ্ত ভার্সন, ছোট ভার্সন, তাই না? তো বলছে সামারির দৈর্ঘ্য মূল প্যাসেজের 3/1 হওয়া উচিত। মূল প্যাসেজটা যত বড়ই হোক সেটার 3/1 হয় নর্মালি। আচ্ছা, আমি আরো সহজে একটু পরে বলবো। কবিতা হলে 4 থেকে 6 লাইনে সামারি শেষ করা যেতে পারে। আমি তোমাদেরকে বলেছিলাম প্যাসেজ থেকেও সামারি হইতে পারে, আবার কবিতা থেকেও সামারি হতে পারে। আচ্ছা, যদি প্রশ্নপত্রের শব্দ সংখ্যা নির্দিষ্ট থাকে তাহলে কিছু শব্দ এদিক সেদিক হতে পারে। নর্মালি এটা থাকে না, যদি কোনো কারণে মানে ওয়ার্ডের কাউন্ট দিয়ে দেয়, কথার কথা যে 50 ওয়ার্ডে একটা সামারি লিখো, 100 ওয়ার্ডে একটা সামারি লিখো, তখন তো ওইটার একটু এদিক সেদিক হতে পারে। 50 বললে 45 থেকে 60 হবে নর্মালি, 100 বললে ধরো 90 থেকে 110 এরকম হবে, একটু এদিক সেদিক হতে পারে। আচ্ছা, তাহলে আমি এই যে সিধে থাকতে আমি যেটা করতাম, মনে করো যে এটা একটা খাতা, চিন্তা করো খাতার একটা পেজ আর কি, একটা পৃষ্ঠা, আমি তো এখানে লিখলাম যে আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর এত। লিখতে 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 আমার একটা সামারি এরকম হতো আর কি, ধরো 3/2 বা 2.5 সর্বোচ্চ হতো। ঠিক আছে, একটা পেজের। সো বা সর্বোচ্চ 1 পেজ হইতে পারে, অনেকের হাতে লেখা একটু বড় বড়, সো সর্বোচ্চ 1 পেজ হতে পারে। সো এই জন্য মানে সেফ জোনে যেটা বলা হচ্ছে যে 3/1 হওয়া উচিত সামারিতে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? প্রথমে জানলাম যে সামারিতে আমরা কোনো টাইটেল দিব না, সামারি কতটুকু লিখবো সেটাও আমাদের কাছে ক্লিয়ার হলো। ক্লিয়ার? তোমার কাছে এই মুহূর্তে মনে হতে পারে ভাইয়া এগুলো পরে পড়বো এসেই, বাট বিশ্বাস করো তুমি কয়েকদিন পরে যখন এইচএসসির মূল পড়াশোনায় ঢুকবা তখন তোমার কাছে এই জিনিসগুলো মানে একটু মানে এটার যে গুরুত্বটা কতটুকু তখন ফিল করবা। সো বেটার চাই এখনই শেষ করে ফেলো, কেমন? আচ্ছা, এরপর প্যারাগ্রাফ এবং সেন্টেন্সের স্ট্রাকচার বলছে একটা প্যারায় সামারি লিখতে হবে, নাম্বারিং ফরম্যাটে নয়, প্যারায়। ঠিক আছে, মনে করো সামারি লেখার সময় আমরা কোনো বুলেট পয়েন্ট দিব না, বা আমরা এইভাবে পয়েন্ট মানে কোনো কিছু দিব না, আমরা একটা সিঙ্গেল প্যারা আকারে লিখি না, প্যারাগ্রাফ যেভাবে লিখি ওই স্টাইলে সামারি আমরা লিখব। সিম্পল সেন্টেন্স ব্যবহার করা বেটার। মানে অনেকে ভাবে যে আমরা যত কমপ্লেক্স করা যায় বাক্যটাকে, যত কম্পাউন্ড বা কমপ্লেক্স, মানে এরকম দরকার নাই, জাস্ট তুমি তোমার ভাষায় লিখো। মানে টিচাররাও জানে যে তুমি মাত্র এসএসসি থেকে মাত্র এইচএসসিতে উঠেছো, তোমার কাছে কোনো টিচারেরই আশা বা প্রত্যাশা এমন থাকবে না যে তুমি একদম মানে খুব মানে অন্য লেভেলের ভোকাবুলারি ওয়ার্ড দিয়ে তুমি একটা সামারি লিখবা, বা তোমার সেন্টেন্সের স্ট্রাকচারগুলো একটু কমপ্লেক্সে হবে, এরকম না। সিম্পল সেন্টেন্সে লিখো, টিচার বুঝলেই হবে যে তুমি কি বোঝাতে চেয়েছো। ঠিক আছে, বাক্যটাতে তুমি কঠিন বাক্য করতে গিয়ে বাক্যটার গ্রামারের যে স্ট্রাকচার আছে সেটা যাতে নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, ওকে ভাইয়া। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো আমরা। সেন্টেন্সকে আমরা 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অর্থগত আর একটা হচ্ছে গঠনগত। গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? তার মধ্যে যেই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় না, কোনো কিছু আদেশ নিষেধ উপদেশ করা হয় না, অবাক করা কোনো কিছু বলা হয় না, তারপর আর কি হইতে পারে, কোনো আশা আকাঙ্ক্ষা দোয়া প্রার্থনা করা হয় না, নর্মাল একটা বিবৃতিমূলক বাক্য। যেমন আমি যদি বলি আমরা গতকাল স্কুলে গিয়েছিলাম, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো সেটা বর্ণনা দিয়েছি, কিন্তু আমি কিন্তু বলি নাই আমরা কি গতকাল স্কুলে গিয়েছিলাম, এটা কিন্তু অ্যাসার্টিভ নয়, এটা হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, প্রশ্নসূচক বাক্য। সামারিতে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ হয়, মানে এই যে এইটা হয়। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে? ইনডিরেক্ট স্পিচে লেখা উচিত সামারি। ইনডিরেক্ট স্পিচ মানে কি? তোমরা ন্যারেশন পড়েছো না কখনো কখনো লাইফে? এই ন্যারেশনে কিভাবে থাকে, যেমন আমরা এইভাবে বলি না, শি said to me, comma, inverted comma, how are you, how are you, প্রশ্নবোধক চিহ্ন আবার ইনভার্টেড কমা, এইভাবে লিখি না আমরা?
এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বলা হয়। নারেশন ডিরেক্ট আর ইনডিরেক্ট পড়ছি না, এই যে ইনভার্টেড কমা থাকছে যেখানে, আমরা সেটাকে কি বলি? ডিরেক্ট। আর নর্মালি আমরা যদি লিখি, ধরো জাস্ট আমি একটা বাক্য লিখলাম আর কি, শি আস্কড মি, আচ্ছা এইভাবেও না, সামারির স্টাইলে লিখি যাতে তোমার জন্য সুবিধা হয়। ধরো আমি লিখলাম যে I was a student, দেখো এখানে কোনো ইনভার্টেড কমা নাই, কিচ্ছু নাই, জাস্ট নর্মাল একটা বাক্য। তো সামারিতে এরকম ইনডিরেক্ট স্পিচই ব্যবহার করা হয়, ঠিক আছে? সো কি কি জানলাম আমরা প্রথমে জানলাম সামারিতে কোনো টাইটেল দিব না আমরা, সামারি কতটুকু হবে সেটাও আমরা জানলাম। তারপর প্যারাগ্রাফ এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা সম্পর্কে জানলাম, যে সামারিতে কোনো বুলেট পয়েন্ট হবে না, প্যারা প্যারা করা হবে না, নর্মাল একদম ফ্ল্যাট আমরা একদম প্যারাগ্রাফ স্টাইলে লিখে যাব। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো, ইনডিরেক্ট স্পিচে লিখবো, সিম্পল সেন্টেন্স ব্যবহার করব, কমপ্লেক্স কম্পাউন্ড ব্যবহার করব না, ঠিক আছে? আচ্ছা, অ্যাভয়েড কপিং মানে কি? মূল প্যাসেজ থেকে সরাসরি কপি করা যাবে না। মানে কোন একটা লাইন বা কোন একটা ইনফরমেশন আমরা মূল প্যাসেজ থেকে দিব। ভালো করে বুঝো, একটা প্যাসেজের যে তথ্যগুলো থাকবে ওই তথ্যগুলো কিন্তু আমরা মূল প্যাসেজ থেকে আনবো, কিন্তু ওই লাইনটা হুবহু প্যাসেজ থেকে আমরা কপি করব না, মাথায় রাখবা, ঠিক আছে? অনেকেরই একটা মানে ভুল ধারণা এইরকম যে সামারি কিভাবে লিখে জানো তুমি, তোমরা অনেকে রিলেট করতে পারো, এসএসসি তো অনেকেই এই কাজটা করছো, তোমাদের দোষ না, তোমাদের কিভাবে শেখানো হয়েছে যে একটা প্যাসেজের তুমি প্রথমে প্রথম লাইনটা নিবা, তারপর 2-3 লাইন বাদ দিয়ে এর পরের লাইনটা নিবা, আরো 2-3 লাইন বাদ দিয়ে এর পরের লাইনটা নিবা, শেষের দিক থেকে আরো 2টা লাইন নিবা, এই গেল সামারি হয়ে। তোমাকে অনেক টিচার এইভাবে শেখায়, আমি তোমার দোষ দিচ্ছি না। সামারি তো ব্যাপারটা এমন না ভাইয়া, এটা নিজ থেকে লেখার বিষয়, প্যাসেজটা বুঝে, প্যাসেজের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেগুলোই তুমি তোমার নিজের ভাষায় লিখবা, হুবহু সেন্টেন্স কপি করবা না। তোমরা এই মুহূর্তে এসে আমাকে বলতে পারো যে ভাইয়া আমি তো নিজ থেকে লিখতে পারি না, আমি তো বানিয়ে ইংলিশ লিখতে পারি না। হ্যাঁ, খুবই স্বাভাবিক, তুমি বানিয়ে লিখবা, এটা আমরা এখনই এক্সপেক্ট করতেছি না, তুমি আস্তে আস্তে লিখবা। এইখানে আমি তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিই। মনে করো তুমি তো এসএসসিতে, কিন্তু একটা জিনিস বলি, এসএসসিতে কিন্তু সামারি এসেছে তোমার আনসিন প্যাসেজ থেকে, মানে বই থেকে আসে নাই, কিন্তু এইচএসসিতে সামারি আসবে বই থেকে, বইয়ের কোন একটা প্যাসেজ দিয়ে বলবে এটাকে সামারাইজ করো। সহজ না, মজা না? বাহির থেকে আসবে না। আচ্ছা, তাহলে তোমাকে আমি টেকনিকটা শিখিয়ে দিই। মানে এই যে আমরা বললাম যে মূল প্যাসেজ থেকে সরাসরি কপি করবা না, বরং নিজের ভাষায় লেখার চেষ্টা করবা। তুমি তো বলতেছো ভাইয়া নিজের ভাষায় লিখতে গেলে তো আমার মানে ভুল হয়, আমি কি করব? তাহলে সলিউশন আছে। মনে করো যে তুমি বইয়ের একটা প্যাসেজ, এতটুকু একটা প্যাসেজ তুমি এটা পড়ার পর তুমি নিজের ভাষায় এটাকে সামারি করলা, তোমার সামারিটা হইছে এতটুকু, অর্ধেক হয়ে গেছে, মানে জাস্ট ধরলাম যে তোমার সামারিটা হইছে এতটুকু। তোমার এই প্যাসেজ থেকে তুমি যে সামারিটা লিখছো, তুমি জানো যে এখানে অনেক ভুল আছে। তোমার মানে 2টা জিনিস কাজ করতে পারে। নাম্বার 1, তোমার কাছে তুমি এই ভুলগুলো দেখানোর জন্য তোমার মানে ইনস্ট্যান্ট যে ভাই আমি এই ভুলগুলো এখনই দেখাই, এখনই শুধরাইতে চাই। আমার পরিচিত কোনো বড় ভাই বোন নাই, টিচাররাও তো সবসময় অ্যাভেলেবল থাকে না। আবার হইতে পারে যে ভাই আমার একটু লজ্জা লাগে যে এত ভুল, মানুষ কি না কি মনে করবে। এটার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে জেমিনাই বা চ্যাট জিপিটি অবশ্য একটু ইউজ করার পর তোমার কাছে টাকা চাইয়া বসবে, সেই জন্য আমি প্রেফার করি এইটা। আচ্ছা, কি করতে হবে? এটা একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা টুল। তুমি গুগলে গিয়ে সার্চ দিতে পারো, বা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ দিলে এটার অ্যাপ পেয়ে যাবা, কিংবা ওয়েবসাইট পাবা। কি করবো? ওইটাতে যাওয়ার পর প্রথমে তুমি প্যাসেজের একটা ছবি তুলবা। ছবি তোলার পর তোমার লেখাটার একটা ছবি তুলবা, ওইখানে দিবা। চ্যাট করি না মেসেঞ্জারে আমরা বন্ধু বান্ধবের সাথে, একদম ওই রকম তুমি তোমার প্যাসেজের ছবিটা দিবা, দেন তোমার লেখাটা দিবা, দিয়ে বলবা, বাংলায় বলো যে আমি প্রথম ছবিতে দেওয়া প্যাসেজটার সামারি লিখেছি দ্বিতীয় ছবিটাতে। আমার এখানে গ্রামাটিক্যাল যত মিস্টেক আছে সবগুলো একটু ধরিয়ে দাও, প্লাস এটার কারেক্টেড ভার্সনটা বা শুদ্ধ ভার্সনটা আমাকে লিখে দাও। বিশ্বাস করো
ও তোমাকে একদম টু দ্য পয়েন্ট লিখে দিবে কি কি ভুল করতেছো না করতেছো, কোথায় ইজ হবে, কোথায় আর হবে, কোথায় তুমি কোন ভুলটা করলা, একদম সুন্দর করে লিখে দিবে। ইভেন এটা একটা বেটার যে ভার্সন হইতে পারে, সুন্দর যে ভার্সন হতে পারে, ওইটা তোমাকে চমৎকারভাবে ও লিখে দিবে। এতে করে তোমার মানে কারো দ্বারস্থ হইতে হইল না। তোমার যে একটা মানে ই কাজ করে যে ভাই আমারটা হচ্ছে কি হচ্ছে না, আমার লজ্জা লাগে, আমার তো ভুল হইতে পারে অনেক, এই জিনিসও কাজ করে না, কারণ এই দুটো তো তোমার মাঝেই থাকবে, তোমার ফোনেই, আর কারো কাছে তো নাই। এটা করো তুমি ভাই প্লিজ, রাইটিং পার্টের সবগুলো টপিকের জন্য এই কাজটা করো। আমি নাইম দুর্জয়ের এই একটা পরামর্শ যদি তুমি মানতে পারো, আমি তোমাকে আমার ছোট ভাই বোন হিসেবে বলতেছি, এই একটা সিঙ্গেল পরামর্শ যদি তুমি মানতে পারো, তোমার এইচএসসি এবং এডমিশন লাইফের ইংলিশ নিয়ে বিন্দু মাত্র কোথাও প্যারা খাইতে হবে না। আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি। তুমি আজীবন আমার এই একটা কারণেই তুমি আমাকে মনে রাখবা যে ভাই আমাকে এটা শিখাইছিল। তোমরা অনেকেই জানো, বাট আমি একটু মনে করিয়ে দিলাম। সো নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, ও তোমাকে ভুলগুলো ধরাই দিবে, তুমি বুঝবা, পরের বার আবার লিখবে, আবার দেখাবা। এইভাবে লিখতে লিখতে একটা সময় গিয়ে দেখবে যে তোমার মাঝে আর কোনো ভুল নাই, ভুল কাজ করে না। ইংলিশে ভালো করার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে ভোকাবুলারি, ভান্ডারটা সমৃদ্ধ করা, ওয়ার্ড মিনিং জানা বেশি বেশি। আচ্ছা, এরপর সামারি লেখার জন্য আমরা আরেকটা কাজ করবো যে এক্সক্লুডিং অপিনিয়নস অ্যান্ড এক্সট্রা ইনফরমেশন। আমরা সামারি লেখার সময় আসলে বলছে সামারিতে এক্সাম্পল বা নিজস্ব মতামত দিতে পারবো না আমরা। মানে আমরা বলি না যে এই প্যাসেজ পড়ার পর আই থিঙ্ক এটা, বা আমার মনে হচ্ছে যে এই জিনিসটা না ওইটা, এরকম। অর্থাৎ নিজের কোনো মতামত আমি সামারিতে দিতে পারবো না। থিমের ক্ষেত্রে এটা ডিফারেন্ট, থিম একটু পরে আসতেছি। সামারিতে আমি নিজের কোনো মতামত দিতে পারবো না। প্যাসেজে যা আছে সেটারই সংক্ষিপ্ত রূপটা আমি আমার সামারিতে আনবো। ক্লিয়ার? সামারিতে নিজের কোনো মতামত দিব না। অতিরিক্ত তথ্য বা উদ্ধৃতি বাদ দিতে হবে। অর্থাৎ সামারিতে কোনো অতিরিক্ত তথ্য না দিয়ে শুধুমাত্র মূল ভাবটা দিতে হবে। ঠিক আছে? সামারিতে আমরা অতিরিক্ত তথ্য দিব না, শুধুমাত্র মূল ভাবটা দিব। কেমন? মানে প্যাসেজে যা আছে সেটাই থাকবে, আর বাহিরে মনে করো কাজী নজরুলকে নিয়ে, কাজী নজরুল তো নাই অবশ্য তোমাদের এইচএসসিতে এখনো, মনে করো যে এইচএসসিতে একটা প্যাসেজ আছে এস এম সুলতানকে নিয়ে। এস এম সুলতানের ব্যাপারে তুমি একটা ইনফরমেশন জানো যেটা প্যাসেজে নাই, তুমি চাইলে ওইটা দিতে পারবে না। প্যাসেজে যেটা থাকবে শুধু ওইটারই একটা সংক্ষিপ্ত রূপ তুমি সামারিতে দিতে পারবা। কেমন? ওকে, এবার চলো তাহলে সামারিতে আমরা সামারি লেখার ক্ষেত্রে আমরা কি 5টা নিয়ম তোমাকে বলেছি যে 5টা জিনিস আমরা মাথায় রাখবো। নাম্বার 1, এখানে আমরা কোনো টাইটেল দিব না। নাম্বার 2, আমাদের এখানে 3 ভাগের 1 ভাগ হবে প্যাসেজটা। নাম্বার 3, প্যারাগ্রাফ আমরা একটা প্যারাতেই সামারি লেখার চেষ্টা করব, সিম্পল সেন্টেন্স ব্যবহার করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো, ইনডিরেক্ট স্পিচে লেখার চেষ্টা করব। তারপর কপি করব না হুবহু। আরেকটা হচ্ছে নিজের কোনো মতামত বা এক্সট্রা কোনো ইনফরমেশন আমরা সামারিতে দিব না। ঠিক আছে? ওকে ভাইয়া, এবার চলো সামারি লেখার যে ইফেক্টিভ টেকনিক্স আছে, যে টেকনিকগুলো তোমাকে তোমার সামারিটাকে আরো বেশি মানে অ্যাট্রাকটিভ করে প্রেজেন্ট করবে আর কি। বলছে প্যাসেজটা তোমাকে ভালোভাবে বুঝে পড়তে হবে, কারণ প্যাসেজটা যদি তুমি না বুঝো তাহলে সামারি লিখবে কি করে। আর মজার ব্যাপার হচ্ছে আমি যেটা বললাম যে এটা তো আনসিন না, সিন প্যাসেজ, তোমার হাতে 1-1.5 বছর যে সময় আছে এটা তো অনেকবার পড়া হবে যদি তুমি সিরিয়াস স্টুডেন্ট হও। আচ্ছা, তারপর প্যাসেজের মূল পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে হবে। সামারির মেইন জিনিসটা কি, যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো তুলে আনতে হবে সামারিতে, রাইট? যে এই গুরুত্বপূর্ণ তথ্যর জন্য তো তোমাকে প্যাসেজের কোনগুলো গুরুত্বপূর্ণ তথ্য এটা বুঝতে হবে। এটার জন্য তোমাকে মূলত প্যাসেজটা ভালো করে বুঝতে হবে। তুমি যদি প্যাসেজটা ভালো করে বুঝো, প্যাসেজের গুরুত্বপূর্ণ তথ্য কোনটা সেটা তুমি এমনি বুঝে যাবা। ঠিক আছে? আচ্ছা, এরপর স্টার্টিংটা কি হবে বা কোনটার পর কিভাবে আমরা কি সাজাবো। বলছে প্রথম সেন্টেন্সটা যতটা সম্ভব আকর্ষণীয় এবং পরিষ্কারভাবে লেখার চেষ্টা করবা। প্রথম বাক্যটা প্রত্যেকটা জিনিসের রাইটিং পার্টের, মানে সামারি বলো, থিম বলো, প্যারাগ্রাফ বলো, কমপ্লিটিং স্টোরি অবশ্য প্রথম লাইন দেওয়া থাকে, মানে এই সবগুলো জিনিসের প্রথম লাইনটা অনেক ম্যাটার করে, যেটাকে আমরা বলি টপিক সেন্টেন্স। কেন এটা ম্যাটার করে? এই টপিক সেন্টেন্স ভাইয়া আমরা এমনভাবে লেখার চেষ্টা করব যাতে এইটা পড়ার পর টিচার বা যিনি পড়বেন তিনি যাতে পুরা জিনিসটা নিয়ে একটা আইডিয়া পেয়ে যায় যে আমি আসলে কি পড়াতে চাচ্ছি বা কি লিখেছি। মূল আলোচনাটা কিন্তু প্রথম লাইনেই চলে আসা উচিত। ঠিক আছে? সো এটাই বলছে যে প্রথম সেন্টেন্সটা যতটা সম্ভব আকর্ষণীয় এবং পরিষ্কারভাবে লেখার চেষ্টা করবে। অনেকে এইভাবে লিখে যে দিস প্যাসেজ ডিসকাসেস, তারপর যেটা নিয়ে ডিসকাস করো এটা লিখে, বা দিস প্যাসেজ ডেসক্রাইবস, এভাবে লিখে। এটাও লিখতে পারো, সমস্যা নেই।
সামারিতে সঠিক সিকোয়েন্স বজায় রাখতে হবে এবং উপযুক্ত ট্রানজিশন ব্যবহার করতে হবে। সিকোয়েন্স বলতে আমি কি বুঝিয়েছি বা সঠিক সিকোয়েন্স মানে কি, মনে করো একটা প্যাসেজে আমি একটা ব্যক্তি জীবনে নিয়ে উদাহরণ দিই, তাহলে ইজিলি বুঝবে। যেটা বলছিলাম যে এস এম সুলতান তোমার সিলেবাসে আছে, মানে মেন বইয়ে পাবা এটা। এস এম সুলতানের যে জীবনীটা প্যাসেজে আছে, তুমি যখন এটাকে সামারি করবা, প্যাসেজে যেই সিরিয়ালে দেওয়া আছে ওইভাবেই করবা। মানে হুট করে প্রথম লাইন থেকে শেষ লাইন, আবার মাঝের লাইন, আবার এরপরের লাইন, আবার মাঝে, এরকম না। প্যাসেজে যেই সিকোয়েন্সে দেওয়া আছে চেষ্টা করবা ওই সিকোয়েন্সেই বর্ণনা করতে। কারণ কি, তুমি যে প্যাসেজটা সামারি করতেছো এইটা হয়তো তোমার জন্য 1 বছর বা 1.5 বছরের পড়া, বাট তোমার যে টিচার খাতাটা দেখতেছেন উনি কিন্তু এটা 10, 15, 20 বছর পড়াচ্ছেন, বা অনেক দিন ধরে পড়াচ্ছেন। সো ওনার মাথায় সিকোয়েন্সটা গাঁথা আছে, ঠিক আছে? তো তুমি যদি সামারিটা ওইভাবে লিখো, উনি পড়ার পর মানে আলাদা একটা কমফোর্ট ফিল করবে আর কি। সো মানে তোমার প্রতি আলাদা একটা ওভারঅল ইমপ্রেশনটা ভালো হবে, যেটা তোমাকে ভালো নম্বর আনতে হেল্প করবে। সো এই সঠিক ট্রানজিশন ব্যবহার করবা কেমন? তারপর যেটা আমরা করবো যে ইউজিং কানেক্টরস এট দ্য এন্ড। মনে করো সামারি প্রায় শেষ, সো মানে প্রত্যেকটা জিনিস সামারি বলো, প্যারাগ্রাফ বলো, যাই বলো, শেষের দিকে আমরা ফাইনালি, টু সাম আপ ইত্যাদি ইত্যাদি দিয়ে চাইলে লিখতে পারি। লেখা ম্যান্ডেটরি না, মানে সামারিতে চাইলে সামারিতে তুমি এটা ব্যবহার করতে পারো। এটা তোমাকে আরেকটু ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে। তাহলে কি আমি ক্লিয়ার করতে পারলাম যে সামারিতে আমরা কি কি করলে একটু ভালো লিখতে পারবো? নাম্বার 1, একটু আগে যেই 5টা বলেছি ওই 5টা হচ্ছে তোমাকে ফলো করতে হবে। এখন যেই 4টা বলছি এগুলো ফলো করলে তুমি ভালো নম্বর তুলতে পারবা। এটা হচ্ছে প্যাসেজটা ভালোভাবে বুঝে বুঝে পড়বা, তারপর মূল যে আইডিয়া আছে, মূল যে পয়েন্টগুলো আছে এগুলো আইডেন্টিফাই করবা, স্টার্টিংটা ভালোভাবে লিখে সিকোয়েন্স বজায় রাখবা, কোনটা ধারাবাহিকতা বজায় রাখবা, কোনটার পর কোনটা লিখবা, তারপর মানে শেষে ভালোভাবে জিনিসটা শেষ করবা। আচ্ছা, এবার চলো আমি তোমাদের বইয়ের একটা ইউনিটের লেসন আছে একটা, হোয়াট ইজ বিউটি। এই লেসনটা পরে এইখান থেকে সামারি বের করা শিখাই। এই প্যাসেজটা একদম ছোট, কারণটা হচ্ছে এটা একটা কবিতার উপরের অংশ। সামারি কিন্তু একটা জিনিস মনে আছে তো, সামারি কিন্তু কবিতা থেকেও আসতে পারে, আবার প্যাসেজ থেকেও আসতে পারে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, মনে করি এই প্যাসেজটার আমরা সামারি করব। আমি এখানে চলে গেলাম। বিউটি বলছে কি, লেটস রিড দ্য ফলোইং টেক্সট। নিচের টেক্সটটা পড়ো অ্যান্ড সামারাইজ ইট, এটাকে সংক্ষিপ্ত করো। বলছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। বিউটি ব্যাপারটা, সৌন্দর্য ব্যাপারটা প্রশংসা করা সহজ, কিন্তু বিউটি বা সৌন্দর্য ব্যাপারটা কি সেটার সংজ্ঞায়িত করা কঠিন। মানে সৌন্দর্য, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া বলো তো সৌন্দর্য কি, তুমি আমার ভিডিওটা যে দেখছো তোমার কাছে সৌন্দর্য মানে এটা হইতে পারে ভাইয়া সৌন্দর্য মানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ওকে। আবার তোমার বন্ধুকে তুমি যদি জিজ্ঞেস করো দোস্ত সৌন্দর্য মানে কি, ও কিন্তু আবার ডিফারেন্ট কথা বলতে পারে। মানে সৌন্দর্য ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে মানে সৌন্দর্য মানে এই যে প্রাকৃতিক দৃশ্য, কারো কাছে সৌন্দর্য মানে হচ্ছে রুমটা গুছিয়ে রাখা, এক একজনের কাছে এক এক রকম। সো বলতেছে বিউটি বা কোন একটা জিনিস সুন্দর দেখলে আমরা প্রশংসা করতে পারি, এটা সহজ, কিন্তু এটাকে বর্ণনা করা, এটাকে সংজ্ঞায়িত করাটা হচ্ছে একটু কঠিন। সো এই লাইনটাকে আমরা একটু ঘুরে, আমরা জানি হুবহু আমরা কপি করবো না, আমরা লিখতে পারি। দেখো এই প্যাসেজের সামারি কিন্তু এইটা, আমরা বলতে পারি যে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট হার্ড টু ডিফাইন। জাস্ট প্রথম এটা একটু ঘুরে লিখলাম, ওকে। বলছে এজ উই লুক অ্যারাউন্ড, আমরা যখন আমাদের চারপাশে তাকাই, উই ডিসকভার, আমরা আবিষ্কার করি বিউটি, সৌন্দর্য, ইন প্লেজারেবল অবজেক্টস, বিভিন্ন আনন্দদায়ক বস্তুতে, অ্যান্ড সাইটস, বিভিন্ন দৃশ্যে, ইন নেচার, প্রকৃতিতে, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, বাচ্চাদের, শিশুর যেই হাসি সেখানে, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, পথিকের, মানে রাস্তা দিয়ে কেউ একজন যাচ্ছে যাকে চিনো না, আগন্তুক, তার দয়ায়। মানে মনে করো কে রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি হঠাৎ পড়ে গেলা, ও তোমাকে এসে হেল্প করলা, তোমার কাছে এটাই সুন্দর হইতে পারে, ঠিক আছে। এই মানে অর্থাৎ বলতেছে আমরা মানে সৌন্দর্য ব্যাপারটা আবিষ্কার করতে পারি বিভিন্ন আনন্দঘন বস্তু থেকে বা দৃশ্য থেকে, মানে বিভিন্ন উদাহরণ দিয়েছে যে প্রকৃতিতে, তারপর বাচ্চার হাসিতে, তারপর মানে অপরিচিত একজনের দয়ায়, এরকম বিভিন্ন জায়গায় আমরা সৌন্দর্য ব্যাপারটা খুঁজে পেতে পারি। এই জায়গাটাকে আমরা বলতে পারি যে উই ফাইন্ড বিউটি ইন নেচার, লাফটার অ্যান্ড কাইন্ডনেস। আমরা এই যে এতক্ষণ পর্যন্ত আমি যা পড়াইছি এটা একটু শেষ হয়ে গেছে, যে আমরা
প্রকৃতিতে, হাসিতে এবং দয়াশীলতায় শান্তি খুঁজে পাই। দেখেছো? আচ্ছা, বাট হোয়েন আস্কড টু ডিফাইন, যখন জিজ্ঞেস করা হয়েছিল এটাকে সংজ্ঞায়িত করতে, উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা আসলে একটু বিপদে পড়ে গেছি যে আসলে তো বিউটি ব্যাপারটা কি, কাকে বলে বিউটি। বলতেছে yet defining it raises questions about whether it has an object। আচ্ছা, একটু পরে, এটা আরো পরের লাইন, অনেকগুলো বাক্য মিলে বলে ফেলছে। আচ্ছা, বলছে আমাদেরকে যখন সৌন্দর্য ব্যাপারটা একটু সংজ্ঞায়িত করতে বলা হয়েছে, আমরা একটু ডিফিকাল্টিস ফেস করছি, একটু জটিলতা ফেস করছি। আসলে সৌন্দর্য জিনিসটা কি? বলছে ডাজ বিউটি হ্যাভ এন ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি। সৌন্দর্য ব্যাপারটার কি একটা স্বাধীন এবং একদম বস্তুনিষ্ঠ কোনো পরিচয় আছে যে এই সৌন্দর্য মানে হচ্ছে এইটা, সৌন্দর্য মানে হচ্ছে ওইটা, এইরকম একদম টু দ্য পয়েন্ট কোনো পরিচয় আছে কিনা সৌন্দর্যের? বলতেছে ইজ ইট ইউনিভার্সাল অর ইজ ইট শেপড বাই ইন্ডিভিজুয়াল পারসেপশনস। বলছে সৌন্দর্য ব্যাপারটা কি ইউনিভার্সাল? ইউনিভার্সাল মানে হচ্ছে কি, মানে একদম সবার কাছে সেম ব্যাপারটা সুন্দর, মানে তুমি সৌন্দর্য বলতে যা বুঝো, তোমার বন্ধু তা বুঝে, আমেরিকার একটা মানুষ সেও সেম জিনিসটাকে বুঝে, আবার ধরো আফ্রিকার কোনো একটা মানুষ সেও সেম জিনিসটাকেই বুঝে। ব্যাপারটা কেমন? আর নাকি ইজ ইট শেপড বাই ইন্ডিভিজুয়াল পারসেপশনস, এক একজন ব্যক্তির কাছে সৌন্দর্য নাকি এক এক রকম, কোনটা? এটা কি ইউনিভার্সাল নাকি এক একজনের কাছে এক এক রকম? সো এজন্য বলতেছে যে আমরা আসলে সৌন্দর্য বিভিন্ন জায়গায় খুঁজে পাই, ওই যে প্রকৃতিতে, হাসিতে, দয়াশীলতায়। তারপরেও ডিফাইনিং ইট রেইজেস কোয়েশ্চেনস, এটাকে সংজ্ঞায়িত করতে গেলেই কিছু প্রশ্ন দাঁড়ায় যে এটার কি কোনো মানে একদম অবজেক্টিভ বা টু দ্য পয়েন্ট পরিচয় আছে, নাকি এটা আসলে ব্যক্তিভেদে এক এক রকম হয়। দেখছো এতক্ষণ যা পড়ছে এটা একটা লাইনে নিয়ে আসছে, এটাই তো সামারি। তারপর কি বলছে, ডাজ ইট ট্রুলি লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, এটা কি পথিকের চোখে আসলে নিহিত, নাকি উই আস্ক আওয়ারসেলভস, আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করবো। থ্রু আউট হিস্ট্রি, ইতিহাস জুড়ে poets and artists have described beauty in different ways। বলতে ইতিহাস জুড়ে কবিরা এবং শিল্পীরা have described beauty, সৌন্দর্যকে বর্ণনা করেছেন in different ways, বিভিন্নভাবে। ঠিক আছে, বলছে poets make use of words to paint images of beauty। বলছে যেখানে কবিরা শব্দের ব্যবহার করে সৌন্দর্যকে অঙ্কন করেছেন বা সৌন্দর্যের বর্ণনা করেছেন। অর্থাৎ কবিদের কাছে সৌন্দর্য মানে হচ্ছে শব্দের, মানে কবিরা কি করেন, সৌন্দর্য কিভাবে বর্ণনা করেন, কবিতার মাধ্যমে, তার মানে শব্দের মাধ্যমে। while যেখানে artists create representations of beauty using their creative faculties। আচ্ছা, অন্যদিকে যারা শিল্পী আছেন তারা তাদের যে সৃজনশীল দক্ষতা আছে, ধরো যিনি একজন চিত্রশিল্পী, উনি বিভিন্ন জিনিস আঁকাআঁকির মাধ্যমে সৌন্দর্যটা তুলে ধরেন না। একটা এক্সাম্পল দিই তোমাকে, যদি ধরো তুমি একদিন কোথাও ঘুরতে গেলা, 5-7 মিনিট তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় আসো, পাশে দেখলা যে একজন হঠাৎ করে এসে বলল যে ভাইয়া বা আপু, এই যে আপনাকে আমি আঁকছি, আঁকাআঁকি করে না, যে আপু বা ভাইয়া দেখেন এই যে আপনাকে আঁকছি, তুমি তো এত খুশি বা কল্পনা করতে পারবা। কবিরা তার শব্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে সৌন্দর্য বর্ণনা করেন, শিল্পীরা তার যে সৃজনশীল দক্ষতা আছে সেটার মাধ্যমে সৌন্দর্যকে ফুটিয়ে তোলেন। এই পুরো ব্যাপারটা তখন যা বর্ণনা করলাম, এটা সামারিটা কি হইতে পারে? থ্রুআউট হিস্ট্রি, ইতিহাস জুড়ে poets and artists have depicted beauty, কবিরা এবং শিল্পীরা সৌন্দর্যকে বর্ণনা করেছেন with poets using words, যেখানে কবিরা শব্দের ব্যবহার করেছেন, and artists expressing it through their creations, আর শিল্পীরা তাদের মানে সৃজনশীলতা দিয়ে, আর কি যেটা বলেছিলাম, তাদের সৃষ্টি দিয়ে এগুলোকে বর্ণনা করেছেন। এটাই তো সামারি ভাইয়া। এতক্ষণ পর্যন্ত যা বললাম, আমি ছোট প্যাসেজ নিয়েছি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য, এতক্ষণ পর্যন্ত ভাইয়া যা বললাম সেটাই হচ্ছে এই সামারি। ক্লিয়ার? পারবো না আমরা সামারি কিভাবে লিখবো বুঝেছি, কিভাবে লিখলে সর্বোচ্চ নম্বরটা পাবে সেটাও বুঝাতে পারলাম, অ্যান্ড লেখার পর কাকে দেখাবো, ফিডব্যাকগুলো কিভাবে পাবো, ভুলগুলো কিভাবে পাবো, সেগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাও ক্লিয়ার। তোমার 10 নম্বর ইনশাল্লাহ নিশ্চিত না? এইচএসসিতে মূল ক্লাস শুরু হওয়ার আগেই এইচএসসি 28 10 নম্বর নিশ্চিত করতে পেরেছো না তোমরা? আচ্ছা, এভাবেই আমরা আমাদের এইচএসসি 28 অনলাইন ব্যাচ ইংলিশ কোর্সে
তোমাদেরকে জিনিসগুলো পড়াবো ইনশাআল্লাহ। আমি যদি ওই কোর্সের ব্যাপারে তোমাকে একটু বলি, আমরা একটু পরে থিম জিনিসটা নিয়ে জানবো। তার আগে ছোট্ট একটা ব্রেকে আমি এই জিনিসটা বুঝাচ্ছি। আমাদের এই যে এইচএসসি 28 অনলাইন ব্যাচ ইংলিশ যে কোর্সটা আছে, এই কোর্সে প্রতিটা ক্লাস হবে 1 ঘন্টা 30 মিনিটের, মানে 90 মিনিট, 1.5 ঘন্টা ক্লাস হবে 10 মিনিট স্কুলের অ্যাপ এবং ওয়েবসাইটে, মানে কোনো ফেসবুক গ্রুপ বা কিছু না, যাতে করে তোমার মনোযোগ নষ্ট না হয়, সেজন্য ক্লাস হবে অ্যাপে। তারপর বেসিক সহ সিকিউ এমসিকিউ ক্লিয়ার, মানে একদম প্রত্যেকটা জিনিস। ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা প্যাসেজ পড়াবো, ইংলিশ গ্রামার পড়াবো, মানে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটা সিলেবাস তোমাকে আমরা পড়াবো। প্রতিটা লাইভ ক্লাসের সাথে থাকবে টিচারের দাগানো লেকচার স্লাইড। এই যে আমি তোমাকে পড়াইছি, এই যে এতক্ষণ পর্যন্ত আমি দাগাইছি, এগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিব। এবার আসো, তুমি মনে করো কোনো একটা লাইভ ক্লাস মিস করে ফেলছো, ঠিক আছে, তাহলে সেটার সলিউশন কি? ভাইয়া আমি লাইভ করতে পারিনি, স্বাভাবিক, তোমার একদিন কোনো একটা ইস্যু থাকতে পারে, বাসার বাইরে থাকতে পারো, লাইভ ক্লাস মিস করতে পারো, সেজন্য থাকবে রেকর্ডেড ক্লাস। লাইভ ক্লাস মিস হলেও পিছিয়ে পড়ার কোনো ভয় নাই, কারণ প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন পাবে অ্যাপ বা ওয়েবসাইটে। বারবার দেখার সুবিধা এবং ফ্লেক্সিবল লার্নিং অভিজ্ঞতা 2x স্পিড পর্যন্ত। অনেকে কিন্তু তোমরা 2x স্পিডে, মানে স্পিড বাড়াই দিয়ে রেকর্ডেড ক্লাস দেখো, তোমাদের জন্য সেই সুযোগটা আছে। আর্কাইভ ক্লাস কি ভাইয়া? মনে করো তুমি কোর্সে ভর্তি হইলাম, তোমাদের ভালো লাগলো ক্লাসগুলো, ভর্তি হওয়ার পর তুমি আমরা পড়াচ্ছি ইউনিট 2, বাট তোমার সিলেবাসে, কলেজের সিলেবাসে স্বাভাবিকভাবে ইউনিট 4 থাকতে পারে না, সিলেবাস তো মিসম্যাচ হয়। তাহলে ভাই ইউনিট 2 পড়াইতেছি, তোমার মনে করো যে একজনের জন্য ইউনিট 4-এ গেলে তো আর বাকিরা ক্ষতিগ্রস্ত হবে। এটার সলিউশন কি? তুমি হচ্ছে এইচএসসি 28, এইচএসসি 27 ব্যাচের, আমরা তো সেম ক্লাসগুলো নিয়েছি, ওই ক্লাসের রেকর্ডেড ভার্সন তোমাকে আমরা দিয়ে দিব, সো দ্যাট তোমার যখন যেই লেসনটার প্রয়োজন হয়, যখন যেই ইংলিশ টপিকটার প্রয়োজন হয়, আপাতত ওইখান থেকে দেখে তুমি তোমার মানে বিপদের কাজটা সারতে পারো। পরে তো আমাদের সাথে লাইভ ক্লাস করবাই, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর যদি আসে পরীক্ষার ব্যাপারটা, তোমাদের ডেইলি এক্সাম থাকবে, প্রত্যেকটা টপিকের উপর তোমাদের আমরা প্রতিদিন পরীক্ষা নিব, যাতে করে তোমাকে আমরা আরও বেশি প্রস্তুত করতে পারি পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য। প্রতি মাসে আমরা যা পড়াবো তোমাকে, সেটার জন্য মান্থলি এক্সাম থাকবে। আর কোর্স শেষে তোমাদের জন্য থাকবে কি? মডেল টেস্ট। কেমন? আমার আসলে অনলাইন ব্যাচের জায়গায়, এইচএসসির অনলাইন ব্যাচের জায়গায় যেই ফিচারটা সবচেয়ে বেশি তোমাদের জন্য কার্যকরী মনে হয়, সেটা হচ্ছে কিউএনএ সেশন। মানে প্রতি সপ্তাহে বা মানে তোমাদের সাথে আমরা সরাসরি গুগল মিটে এসে বা জুমে এসে কথা বলবো। তোমার যত প্রবলেম থাকবে সরাসরি আমাদেরকে কোয়েশ্চেন করতে পারবা, ঠিক আছে? ওকে। এছাড়া মনে করো যে তোমার ক্লাসের বাইরেও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, তাই না? থাকা স্বাভাবিক না? এর জন্য আলাদা প্রাইভেট গ্রুপ থাকবে, এটা খুবই অ্যাক্টিভ একটা গ্রুপ, যেই গ্রুপে তোমার ওই কোর্সের সব বন্ধুবান্ধব থাকবে, সারা দেশের সব মেধাবী শিক্ষার্থীরা থাকবে। যে কোনো প্রবলেম জানাতে পারবা কমেন্টে, পোস্টের মাধ্যমে। হ্যাঁ, আমরা সেখানে তোমাদেরকে বিভিন্ন সাজেশন দিব, গাইডলাইন দিব, তোমার প্রবলেমগুলোর সলিউশন দিব, এরপর শর্টকাট ট্রিক্স দিব। কেমন? এছাড়া যে জিনিসটা থাকছে, যেমন এটার কথাই যদি বলি, আমি যেহেতু ইংলিশটা পড়াচ্ছি, মাস্টার বুক থাকবে তোমাদের জন্য, ইংলিশ ফার্স্ট পেপারের, সেকেন্ড পেপারের মাস্টার বুক, যেই একটা বই হলেই এনাফ, আর তোমার কোনো গাইড কিনতে হবে না বাজারের, ঠিক আছে? আচ্ছা, এই বইটা আসলে অনেক রিসার্চের পর এই বইটা বানানো হয়েছে, সো এই একটা বই তোমার জন্য এনাফ। কেমন? ওকে। ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে, আর বইটা হচ্ছে তোমার কলেজের ক্লাস শুরুর আগেই তোমার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার আসো, বিশেষ অর্জন আছে এই কোর্সের কিছু। এই কোর্সে প্রতি মাসে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ এবং টপ কন্ট্রিবিউটর পুরস্কার দিই। মানে কি? তাদেরকে কি দেই? সার্টিফিকেট দেই, 10 মিনিট স্কুলের টি শার্ট দেই। যারা স্টুডেন্ট অফ দ্য মান্থ হয় তাদেরকে সার্টিফিকেট, লেটার, 10 মিনিটসের টি শার্ট দিই। মানে কি? ধরো যে স্টুডেন্টরা ওই যে ডেইলি যে এক্সামগুলো হয় সেগুলোতে ভালো করে, মান্থলি এক্সামেও ভালো করে, প্রতিদিন ক্লাস করে, তাদেরকে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ ঘোষণা করি। আবার যে স্টুডেন্টের গ্রুপগুলোতে, আমাদের যে প্রাইভেট গ্রুপটা থাকবে তোমাদের, ওই গ্রুপে প্রপারলি রেসপন্স করবে, নিয়মিত তাদের নোট শেয়ার করবে, ইত্যাদি ইত্যাদি, এই বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এগুলো শেয়ার করবো আস্তে আস্তে কোর্সে জয়েন করলে, তাদেরকেও আমরা এই গিফটগুলো দিই। সো আমার মনে হয় তোমার সাথে আমাদের ইনশাআল্লাহ এই কোর্সে দেখা হবে, যদি তোমার আসলেও ভালো লাগে। যে কোনো কোয়েশ্চেন থাকলে 16910 এই নম্বরে কল করলেই হবে। কেমন? আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম, চলো আমরা থিম রাইটিংয়ে যাই, যে জিনিসটা তোমরা আসলে কখনোই পড়ো নাই লাইফে। অনেকে সুপার একটি মানে ব্রিলিয়ান্ট, তোমরা হয়তো আগে আগে পড়ছো। আচ্ছা, কারণ তোমার এসএসসি পর্যন্ত এই সিলেবাসে এই টপিকটা ছিলই না। আমরা এখন এই থিম রাইটিং নিয়ে কথা বলবো। থিম জিনিসটা কি সেটা আমরা প্রথমে জানবো,
তারপর থিম লেখার কৌশলগুলো কি কি সেটা আমরা জানবো, থিম কিভাবে কবিতা থেকে বের করে লিখতে হয় সেটা আমরা জানবো। মানে আমি তোমাদেরকে বলছি সামারি আসে কবিতা এবং প্যাসেজ দুইটা থেকেই, বাট থিম প্যাসেজ থেকেও আসতে পারে, আর বেশিরভাগ সময় কবিতা থেকে আসে। তোমার বইয়ের যে কবিতাগুলো থাকবে সেগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মাঝে মাঝে এর বাইরে থেকেও আসতে পারে। আচ্ছা, সো থিম জিনিসটা যেহেতু আমরা আগে কখনো পড়ি নাই, চলো আমরা জেনে নেই এই থিমটা কি। থিম জানার আগে সামারিটা একটু মনে করাই দিই। সামারি মানে কি? সামারি মানে হচ্ছে প্যাসেজে যে তথ্যগুলো দেওয়া আছে এর বাইরে কিন্তু না, প্যাসেজের তথ্যগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করে আনা, এটা হচ্ছে সামারি। কিন্তু থিম হচ্ছে একটা লেখার মধ্য দিয়ে লেখক যেই মূল বার্তা বা শিক্ষা দিতে চেয়েছেন সেটা সংক্ষেপে পরিষ্কারভাবে তুলে ধরা। মনে করো একটা গল্প পড়ার পর, গল্প দিয়ে এক্সাম্পল দিই, থিমে গল্প থেকেও আসতে পারে। একটা গল্প পড়ার পর তোমাকে যে আমি বলি যে গল্পের সামারি কি, তুমি পুরো গল্পটা আমাকে সংক্ষেপে বলে দিবা। যেমন ছোটবেলা থেকে আমরা একটা মিথ্যাবাদী রাখালের গল্প শুনছি না, যে প্রথম দিন বলে বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও, তখন মানুষজনের সাথে দেখে বাঘ আসে নাই, হুদাই ও মানুষকে ধোকা দেয়। আবার দ্বিতীয় দিনও বলে, তৃতীয় দিনও এভাবে বলে। পরে একদিন যেদিন সত্যি সত্যি বাঘ আসছে তখন মানুষজন আর আসে না, মানুষজন আর তাকে বিশ্বাস করে না। এই যে 3-4 পৃষ্ঠার একটা গল্প আমি তোমাকে 3-4 সেকেন্ডে বললাম, এইটা হচ্ছে সামারি। থিম কি ভাইয়া? এখন যদি আমি তোমাকে বলি যে ভাইয়া বলো আমাকে এই গল্প থেকে তুমি কি শিখলা, বা এই গল্পের মাধ্যমে লেখক তোমাকে কি বার্তা দিতে চেয়েছেন, কি বুঝাতে চেয়েছেন, তুমি কি বলবা? তুমি বলবা যে ভাইয়া এই গল্পটা পড়ার মাধ্যমে আমি শিখতে পেরেছি বা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, যেমনটা রাখালকে কেউ করে নাই। কারণ রাখাল প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন মিথ্যা বলেছে, চতুর্থ দিন যখন সে সত্যিও বলেছিল মানুষজন আর ততদিনে তাকে বিশ্বাস করে না। তো তুমি কিন্তু আমাকে সামারি বলো নাই, তুমি আমাকে বলছো ভাই এই গল্প থেকে আমরা শিখলাম যে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এটাই হচ্ছে থিম। থিম মানেই হচ্ছে যে লেখক যে মূল বার্তাটা বা শিক্ষাটা দিতে চেয়েছেন এই গল্পের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সেটাই হচ্ছে থিম। সামারি আর থিমের পার্থক্য কি একটু হলেও বুঝাতে পারছি? সামারিতে তুমি যা লিখবা প্যাসেজ থেকেই লিখবা, আর থিমে যা লিখবা প্যাসেজ হয়তো সরাসরি দেওয়া থাকবে না, কারণ প্যাসেজের মাধ্যমে তুমি যেটা শিখছো সেটা হচ্ছে থিম। আরো ভালোভাবে বুঝাবো তোমাকে আস্তে আস্তে। চলো, কোন একটা গল্প, কবিতা বা উপন্যাসের থিম লিখতে হলে তোমাকে 3টা প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। তুমি আবার এইভাবে লিখতে চাই না, আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর 1, 2, 3 এইভাবে না। মানে থিম কিভাবে খুঁজে বের করবে এটার একটা টেকনিক আর কি। নাম্বার 1, হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট? এই যে গল্পটা আছে, কবিতাটা আছে, এটা কি নিয়ে? এটা হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড দ্য স্টোরি? এই গল্প কবিতাটার পিছনের অর্থটা কি, মানে এইটা থেকে তুমি কি শিখতে পাইলা? হোয়াট ইজ দ্য লেসন? এই যে এটার মেসেজটা কি, বার্তাটা কি? দেখো, এই যে নিজেকে তুমি জিজ্ঞেস করো এই গল্প থেকে আমি কি মেসেজ পেয়েছি, কি বার্তা পেয়েছি, এটা নিজেকে জিজ্ঞেস করো। উত্তর যেটা আসবে সেটাই হচ্ছে থিম। আমি আরো ক্লিয়ার করছি তোমাকে। তুমি যেভাবে থিম লিখবে একদম স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি। লেখক কি বিষয়ের উপর আলোকপাত করেছেন তা এক লাইনে বুঝাও। প্রথম লাইনটাতে থিমের যে প্রথম লাইনটা হবে, প্রথম লাইনে তুমি মূলত বলো যে এই লেসনে বা এই কবিতার মাধ্যমে, এই প্যাসেজের মাধ্যমে লেখক তোমাকে অ্যাকচুয়ালি কোন জিনিসটা বুঝাতে চেয়েছেন। আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো। তারপর এই যে বলছে কি লেখক কি বিষয়ের উপর, প্রথমটা হচ্ছে কোন বিষয়ের উপর, কোন টপিক নিয়ে তিনি কথা বলেছেন। তিনি এখানে সৌন্দর্য নিয়ে কথা বলেছেন, ওই যে বিউটি নিয়ে কথা বলেছেন, নাকি তিনি এখানে সততা নিয়ে কথা বলেছেন, নাকি তিনি এখানে মানে যে কোনো জিনিস, সময়ের গুরুত্ব নিয়ে কথা বলেছেন, কি নিয়ে কথা বলেছেন। এটা হচ্ছে প্রথম লাইন। তারপরের লাইনে লেখক কি বুঝাতে চেয়েছেন, গল্প বা কবিতার মাধ্যমে পাঠক কি শিখতে পারে সেগুলো লিখবা। সর্বশেষ গিয়ে লেখাটার গুরুত্ব বা লেখক থেকে তুমি কি শিক্ষা পেয়েছো সেটা উল্লেখ করতে পারো। কেমন? আচ্ছা, থিমে যদি তুমি ভালো করতে চাও তাহলে কি কি মাথায় রাখতে হবে আমাদেরকে? গল্প বা কবিতাটা ভালোভাবে বুঝে পড়তে হবে আমাদেরকে। থিমটা ছোট করে লিখতে হবে। কতটুকু লিখবে সেটাও ভাইয়া একটু পরে বলবো। প্রথমে তো আমরা গল্প বা কবিতাটা ভালো করে পড়বো, রাইট? গল্প কবিতাটা আমরা ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তারপর থিমটা আমরা ছোট করে লিখব, বড় না, যত ছোট রাখা যায়। অবশ্যই নিজের ভাষায় লিখব, হুবহু কোনো লাইন উঠিয়ে দিব না।
গ্রামার, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার এগুলো আমরা ঠিক রেখেই থিমগুলো লিখব। আচ্ছা, ক্লিয়ার? তাহলে থিমে আমি কি কি বললাম বুঝাতে পেরেছি? চলো আমি আরেকবার তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিই। সামারি আর থিমের মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য হচ্ছে সামারি হচ্ছে গল্পেরই মূল তথ্যগুলো নিয়ে আসা বা কোন একটা লেখার মূল তথ্যগুলো নিয়ে আসা, আর থিম হচ্ছে কোন একটা লেখার মূল তথ্যগুলো নিয়ে আসা না, বরং ওই লেখা থেকে তুমি কি বার্তা পেয়েছো, ওই লেখার মাধ্যমে লেখক কি বুঝাতে চেয়েছেন সেটা নিয়ে কথা বলা। আচ্ছা, আর থিমের প্রথম সেন্টেন্সটা আমরা এরকম লিখবো যে এই থিমটা কি নিয়ে, মানে এই লেসনটা কি নিয়ে লিখেছেন, কোন বিষয়ের উপর আসলে আলোকপাত করেছেন, লেখক কি বুঝাতে চেয়েছেন, এগুলো আমরা আসলে লিখবো। ঠিক আছে? আর ভালো করতে হলে আমরা ভালোভাবে বুঝে বুঝে পড়বো, থিমটা ছোট করে লিখবো। এবার বলি কতটুকু লিখবা। মনে করো আমি যদি একটা এক্সাম্পল দিই, এই একটা পেজ, তুমি যদি সামারি লিখো এতটুকু, কথার কথা, সামারি যদি একটা পৃষ্ঠার এতটুকু লিখো, আমি বলবো যে থিম আর একটু ছোট করে লিখো। থিম যত ছোট রাখা যায়, থিম কিন্তু খুবই ছোট হয়, হ্যাঁ, থিম যত ছোট রাখা যায়। আচ্ছা, চলো আমরা একটা কবিতা পড়ি, কবিতা থেকে আমি তোমাকে একদম থিম বের করে দেখাবো। কেমন? এই কবিতা থেকে আমি তোমাকে একদম থিম বের করে দেখাবো যে তুমি আসলে থিম কিভাবে লিখবা। একদম বাস্তব এক্সাম্পল, এটা দিলেই তুমি বুঝে যাও আসলে থিম জিনিসটা কি। কবিতাটা হচ্ছে ড্রিমস, স্বপ্নগুলো, লিখেছেন ল্যাংস্টন হিউজেস। আচ্ছা, তিনি বলছেন, এটা তোমার মিড বইয়েরই কবিতা, খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার পরীক্ষায় আসতে পারে। হোল্ড ফাস্ট টু ড্রিমস, হোল্ড মানে হচ্ছে ধরে রাখা, ফাস্ট মানে হচ্ছে দৃঢ়ভাবে। বলছে ড্রিমস বা স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্নেরা মরে যায়, এই যে ডাই মানে কি, মৃত্যুবরণ করা। বলছে স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, যদি স্বপ্নেরা মরে যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা তখন হয়ে যায় ব্রোকেন, ভাঙা, উইংড মানে হচ্ছে ডানা, ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যেই পাখি উড়তে পারে না। সো কি বলেছে, যে স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে, কারণ যদি স্বপ্নেরা মরে যায়, জীবনটা হয়ে যায় একটা ডানা ভাঙা পাখির মতো, যেই পাখি উড়তে পারে না, যেই পাখি সামনে আগাতে পারে না। এই অংশটুকু আছে এখানে, ধরো এই 4 লাইনের মূল বিষয়টা কি, এটার থিমটা কি, মূল শিক্ষাটা কি, মূল মেসেজ বা বার্তাটা কি? বার্তাটা হচ্ছে যে আমাদেরকে আসলে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নগুলোকে ধরে রাখতে হবে, মানে স্বপ্নগুলো নিয়ে কাজ করতে হবে, তাই না? কারণ কি? কারণটা হচ্ছে স্বপ্নগুলোকে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের জীবন নিয়ে আমরা ভালো করতে পারবো। আর স্বপ্ন না দেখলে জীবনটা আসলে আগাবে না, মরে যাবে ওইখানে, আর আগাবে না। ঠিক আছে? ওকে, এরপর আবার বলতেছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ফর ওয়েন ড্রিমস গো, যখন স্বপ্নেরা চলে যায়, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, জীবনটা হয়ে যায় একটা অনুর্বর ভূমি বা মাঠের মতো। অনুর্বর ভূমি বা মাঠ মানে কি, যেই মাঠে ফসল ফলে না। ঠিক আছে? আচ্ছা, বলছে ফ্রোজেন উইথ স্নো, মানে যেই মাঠটা ফ্রোজেন, জমাটবদ্ধ, উইথ স্নো মানে হচ্ছে স্নো ধারা বা ধরো বরফে ঢাকা আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলতেছি যে স্বপ্নগুলো দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কারণ স্বপ্নেরা চলে গেলে জীবনটা একটা অনুর্বর ভূমি হয়ে যায়, যেই জীবনটা আসলে মানে একদম ফসল ফলে না, যেই জীবনটাতে আসলে কোনো কিছু অর্জন করা যায় না। এই জিনিসটা তো আমরা শিখছি। চলো এটার থিমটা কি হইতে পারে আমরা একটু দেখি। বলছে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, দেখো এখানেও কিন্তু আমরা টাইটেল দিই না, থিম টাইটেল দিব না। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল যে থিম আছে, ভাব আছে, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস, স্বপ্নের গুরুত্ব, ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে স্বপ্নের গুরুত্ব। রাইট? এটি না? দেখো এই কবিতাটা পড়ার পর তোমার কাছে বারবার কি মনে হয়েছে, যে লেখক এখানে স্বপ্ন নিয়ে আলোকপাত করেছেন, স্বপ্নের উপর জোর দিয়েছেন যাতে আমরা স্বপ্ন দেখি। দ্যাট মিনস এই কবিতার মূল থিমটাই হচ্ছে, থিম মানে হচ্ছে ভাব, মূল ভাব। সামারি মানে হচ্ছে সংক্ষিপ্ত একটা ভার্সন পুরো লেখার, আর থিম মানে হচ্ছে পুরো লেখার মূল যেই ভাবটা, বার্তাটা আছে এটা। তো বলতেছে যে এই কবিতার মূল ভাবটা হচ্ছে যে মানুষের জীবনে স্বপ্নের গুরুত্ব কি সেটা।
ইট সেজ, এটা বলে যে ড্রিমস গিভ লাইফ পারপাস, হোপ এন্ড ডিরেকশন। মানে স্বপ্ন মানুষকে তার জীবনের আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য দেখায়, বুঝায়। উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া, লাইফ বিকামস এমটি, জীবনটা হয়ে যায় শূন্য, লাইফলেস এন্ড ফুল অফ হার্ডশিপ, কষ্টে দুঃখ দুর্দশায় ভরা। লাইক আ বার্ড, এমন একটা পাখির মতো যেই পাখিটা ক্যানট ফ্লাই অর ফিল ফ্রোজেন উইথ স্নো। মানে বলছে স্বপ্ন, যদি লাইফে স্বপ্ন না থাকে, এমন একটা পাখির মতো আমাদের জীবনটা হয়ে যায় যে পাখিটা উড়তে পারে না, মানে জীবনটা আগায় না। অথবা এমন একটা ভূমির মতো হয়ে যায় যে ভূমিতে আসলে জমাট বেঁধে আছে, তুষার ঢাকা, বরফ পড়া, যেখানে ফসল ফলায় না, যেখানে জীবনে কোনো কিছু অর্জন হয় না। তারপর কি বলছে? দ্য পোয়েম এনকারেজেস আস, এই কবিতাটা আমাদেরকে উৎসাহিত করে টু অলওয়েজ হোল্ড অন টু আওয়ার ড্রিমস। মানে বলছে আমাদের যাতে সবসময় স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে, এটার জন্য হোল্ড অন, আঁকড়ে ধরা। বিকজ, কারণ দে মেক লাইফ মিনিংফুল, ওই স্বপ্নগুলো জীবনটাকে অর্থবহ করে তোলে, অ্যান্ড হোপফুল, এবং আশাবাদী করে তোলে। ঠিক আছে, এটাই হচ্ছে এই পুরা জিনিসটার সামারি। ক্লিয়ার? এখন আমি যদি তোমাকে একটা ছোট্ট কাজ দেই ভাইয়া, এই যে কবিতাটা আছে, এটা তো সরি থিম, এটা হচ্ছে থিম, একটু যেটা বললাম, এই যে কবিতাটা আছে, আমি তো তোমাকে পুরো কবিতার থিমটা বলে দিয়েছি। তোমার কাজ হচ্ছে এখন তুমি এই পুরো কবিতার সামারিটা লিখা। ঠিক আছে, তুমি তোমার পুরো কবিতার সামারিটা লিখবা নিজে। আমি তো সামারি শিখাইছি, থিমও শিখাইছি, তার মধ্যে আমি এটার থিমটা লিখে দিয়েছি। তুমি লিখবা সামারিটা। লেখার পর কাকে দেখাবা মনে আছে? জেমিনিকে। ঠিক আছে, ওকে। চলো এবার এতক্ষণ পর্যন্ত যে আমরা সামারি পড়লাম, আমরা থিম পড়লাম, এই দুইটার পার্থক্যটা আমি তোমাকে আরেকবার ভালো করে বুঝাই দিই, কারণ স্টুডেন্টরা এটাতে অনেক বেশি কনফিউজ হয়ে যায়। আচ্ছা দেখো, নাম্বার 1, ডেফিনিশন বা সংজ্ঞাতেই পার্থক্য আছে। সামারির সংজ্ঞা হচ্ছে, এখানে মূল ভাবটা আমরা সংক্ষেপে উপস্থাপন করি, মানে পুরা প্যাসেজের পুরো জিনিসটা আমরা সংক্ষেপে নিয়ে আসি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আর থিম মানে হচ্ছে মূল বার্তাটা বা শিক্ষাটা আমরা তুলে ধরি। এই প্যাসেজের মূল যে শিক্ষা আছে, বার্তা আছে, এটা আমরা তুলে ধরি। আচ্ছা, উৎস বা সোর্স, এটা দুইটা আসলে সেম, প্যাসেজের দুইটাই সেম জায়গা থেকে আসতে পারে, এটা আর বলছি না। দৈর্ঘ্যটা একটু আমি তোমাকে বলি। ঠিক আছে, যে সামারিতে নর্মালি মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখি, তাই না? আচ্ছা, কবিতার ক্ষেত্রে একটু ছোট হয়। আচ্ছা, আর থিমের ক্ষেত্রে আরো ছোট হয়, 3 থেকে 5টা বাক্য হয়, নর্মালি 5টার আশেপাশেই হয় আর কি, 5টা সেন্টেন্সের আশেপাশে আমরা থিম লিখি। আচ্ছা, আর সামারি স্ট্রাকচার কি, নর্মালি আমরা একটা প্যারায় লিখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে এবং ইনডিরেক্ট স্পিচে, বলেছিলাম তোমাদেরকে। থিমের ক্ষেত্রে আমরা এই একটা প্যারাতেই লিখবো, যেখানে আমরা একটু ফোকাস করব ওপেনিংটা কিভাবে হচ্ছে, মানে প্রথম লাইনটা কিভাবে, এর পরের লাইনে আমরা কি লিখতেছি এবং শেষে কি লিখতেছি, যেটা ভাইয়া তোমাকে বলেছিলাম ওই যে স্টেপ বাই স্টেপের জায়গাটাতে। দুইটার ক্ষেত্রে আমরা কোনো টাইটেল দিব না। আচ্ছা, সামারির মূল জিনিসটা কি, যে এই লেখায় কি বলা হয়েছে, মানে ইনফরমেশন। আর থিমের মূল বিষয় হচ্ছে লেখক কি বুঝাতে চেয়েছেন। মনে করো লেখক সরাসরি এই প্যাসেজে বলেন নাই, কিন্তু তিনি কি বুঝাতে চেয়েছেন, কোন একটা কথা লেখক সরাসরি না বলে এই লেসনের মাধ্যমে বা প্যাসেজের মাধ্যমে বা কবিতার মাধ্যমে লেখক কি বুঝাতে চেয়েছেন, এইটা হচ্ছে আমরা থিমে আলোচনা করি, তাই না? আচ্ছা, তারপর এই যে মূল পার্থক্যটা কি, এই যে এই লাইন, এই একটা জিনিসই আসলে তোমাকে ডিফাইন করে দিবে সামারি এবং থিমের পার্থক্যটা, যে সামারিতে কি লেখা হয়, তথ্যগুলো, ইনফরমেশনগুলো, মূল যে তথ্য আছে তথ্যভিত্তিক হয়। আর থিম কি হয়, অর্থভিত্তিক, যে এটার মাধ্যমে কি অর্থটা, মেসেজটা বা কি অর্থটা দেওয়া হয়েছে। ক্লিয়ার? আমি কি তোমাকে বুঝাতে পারলাম সামারি এবং থিমের পার্থক্য কি? আচ্ছা, যদি আমি এতটুকু বুঝাতে পারি, তাহলে একটাকে তোমাকে যে হোমওয়ার্কটা দিলাম এটা করবা, করার পর কাকে জমা দিতে হবে সেটাও বলা আছে, জেমিনিকে, তাই না? আচ্ছা, আশা করি ভাইয়া তোমাকে এই পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। ইনশাল্লাহ তোমার সাথে আমার দেখা হবে এইচএসসি 28 অনলাইন ব্যাচ ইংলিশ কোর্সে। ঠিক আছে, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এই কোর্সে এনরোল করো, ভর্তি হও, তোমার এইচএসসি ইংলিশ নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। আমি ওই কোর্সের
মানে ইংলিশ সাবজেক্টটা দেখভাল করছি। সো আমি নিজে তোমাকে এই নিশ্চয়তাটা দিচ্ছি যে আমি তোমাকে যেভাবে গাইড করব, আমরা তোমাকে যেভাবে গাইড করব, তুমি যদি ওইভাবে পড়ো আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। কেমন? সো তোমার 2 বছর 1.5 বছরের জার্নিতে ইংলিশের জন্য এই একটা কোর্সই যথেষ্ট। এখানে আমরা ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব কিছু ডিটেইলে পড়াবো, একদম বেসিক থেকে পড়াবো। কেমন? পুরো সিলেবাস।